রেকর্ড তাপপ্রবাহ আর দীর্ঘস্থায়ী খরার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। সবচেয়ে বিপর্যস্ত কানাডার ব্রিটিশ কলম্বিয়া, যেখানে জরুরি অবস্থা জারি করে হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সময়ে স্পেন, ইন্দোনেশিয়া এবং সার্বিয়াতেও দাবানল মোকাবেলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ওদিকে যুক্তরাষ্ট্রের ইউটাতে আগুন নেভাতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 জন নিহত হয়েছেন। বাকিটা জানাচ্ছেন অরিসুল ইসলাম। এভাবেই দাউ দাউ করে জ্বলছে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার পাহাড়ি বনভূমি। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই গ্রাস করছে বিস্তীর্ণ এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। মাত্র এক রাতের ব্যবধানে দাবানল ছড়িয়ে পড়েছে 9,000 হেক্টরেরও বেশি এলাকায়। দাবানলের কারণে সামারল্যান্ড ও পিচল্যান্ড সহ আশপাশের এলাকা থেকে 20,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ মহাসড়কও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অঞ্চলটি জুড়ে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। মাত্র 2-3 ঘন্টার মধ্যেই আগুন 50 হেক্টর থেকে 400, তারপর 1000, শেষে 5000 হেক্টর এলাকায় ছড়িয়ে পড়ে। যে আগুন কিছুক্ষণ আগেও আমাদের থেকে 15 কিলোমিটার দূরে ছিল, সেটি এখন এই পাহাড়ের ঢাল পর্যন্ত চলে এসেছে। আমার বাড়িটা এখনো আছে নাকি পুড়ে গেছে আমি জানি না। আগুন এত দ্রুত আর এত ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছিল যে কিছুই বোঝার সুযোগ পাইনি। কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রের দাবানল এরই মধ্যে 45,000 হেক্টরেরও বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। এখন পর্যন্ত মাত্র 24% আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউটা অঙ্গরাজ্যে আগুন নেভাতে গিয়ে একটি অগ্নি নির্বাপন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। এদিকে স্পেনের দক্ষিণাঞ্চলের হুয়েলভা প্রদেশে দাবানলে কয়েক হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে 3 শতাধিক দমকল কর্মীর পাশাপাশি কাজ করছে সামরিক বাহিনীও। ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় দাবানল ছড়িয়ে পড়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাউন্ট ব্রোমো জাতীয় উদ্যান। এখন পর্যন্ত প্রায় 176 হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুন নেভাতে মোতায়েন করা হয়েছে ওয়াটার বম্বিং হেলিকপ্টার ও ড্রোন। অন্যদিকে তৃতীয় দিনের মতো সার্বিয়ার ডেলি প্লাটো স্যান্ডস এলাকার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে গেলেও এখন পর্যন্ত জনবসতি নিরাপদে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অরিসুল ইসলাম, 71। ভারতের আসামে হঠাৎ বন্যায় অন্তত 98 জন মারা গেছে, নিখোঁজ আছে আরও 4 জন। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য নিশ্চিত করেছে। আসামের দুর্যোগ মোকাবেলা বিভাগ বলছে, বন্যায় প্লাবিত হয়ে অন্তত 400 গ্রাম আশ্রয় কেন্দ্রে আছে 10,000-এরও বেশি মানুষ। শিবসাগর জেলায় ভারী বৃষ্টি আর প্রবল বাতাস বইছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, উপড়ে গেছে অনেক গাছপালা। বন্যায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। বুক সমান পানি ভেঙে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এছাড়া বন্যায় নষ্ট হয়েছে 13 জেলার 10,748.64 হেক্টর জমির ফসল। একই সঙ্গে ভেসে গেছে 47,809টি গবাদি পশু। ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 10 জন। কর্মকর্তারা বলছেন, এই বাসটি শনিবার সকাল 6:30টার দিকে বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বৈরাগড় তিসা সড়কের দেবীকোঠি জেলার চালুঞ্জ মোড়ের কাছে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এতে চালক এবং কন্ডাক্টর সহ অন্তত 8 জন নিহত হন। দুর্ঘটনার সময় বাসটিতে মোট 18 জন আরোহী ছিলেন। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বাসটি কেন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, ভারী বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় দুর্ঘটনা ঘটতে পারে। যুক্তরাজ্যে 2022 সাল থেকে অবৈধ উপায়ে প্রবেশের অভিযোগে 1100 জনেরও বেশি অভিবাসী দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের মধ্যে নির্যাতন এবং মানব পাচারের শিকার ব্যক্তিরাও রয়েছেন। ব্রিটেনের তথ্য অধিকার আইনে আওতায় প্রকাশিত এক পরিসংখ্যানে উঠে এসেছে এসব তথ্য। ছোট নৌকায় চ্যানেল পেরিয়ে অথবা লরিতে চড়ে যুক্তরাজ্যে প্রবেশ নিরুৎসাহিত করতে 2022 সালে অবৈধ প্রবেশ সংক্রান্ত অপরাধের বিধান চালু করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওখানে দেখা গেছে 2022 সালের জুলাই থেকে 2026 সালের জানুয়ারি অবধি ইলিগাল অ্যারাইভাল আইনে 1109 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের মধ্যে 28 জন উত্তর ফ্রান্স উপকূল থেকে ছোট নৌকায় করে
যুক্তরাজ্যে পৌঁছেছিলেন। এর মধ্যে 296 জনকে নজরদারি ড্রোনের ভিডিওতে নৌকা চালাতে দেখা গেছে। অন্যদের কেউ কেউ এর আগে যুক্তরাজ্যে অভিবাসন সংক্রান্ত যে নথি, সেই নথিভুক্ত ইতিহাসের সঙ্গে যুক্তও ছিলেন। একই সময়ে ছোট নৌকা চালিয়ে ইংলিশ চ্যানেল পারাপারের সহায়তার অভিযোগে ফ্যাসিলিটেশন নামে পৃথক অপরাধে মাত্র 12 জন দোষী সাব্যস্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযান আরও জোরদার করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশ জুড়ে চলমান এই অভিযানে গেল এক মাসে 51,000 অভিবাসীকে আটক করেছে যুক্তরাষ্ট্রে অভিবাসন এবং কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থার ইতিহাসে এক মাসে সর্বোচ্চ গ্রেফতারের রেকর্ড এটি। আইসিই এর প্রকাশিত যে তথ্য এবং মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত মাসে সংস্থাটি গড়ে প্রতিদিন 1,645 জনকে আটক করেছে। তবে জুনে সর্বোচ্চ আটকের রেকর্ড ছিল প্রায় 43,000। এবার আটকের নতুন রেকর্ড গড়ল আইইসিই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর দেশজুড়ে অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। একই সাথে বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের শনাক্ত, আটক কিংবা বহিষ্কারের জন্য ফেডারেল সংস্থাগুলোকে অভিযান জোরদারের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর এসবের মাঝেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরের অন্যান্য জায়গাতে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, যা তার শরীরে ব্যথার সৃষ্টি করছে। বাইডেনের ছেলে হান্টার বাইডেন শনিবার এক সাক্ষাৎকারে এমন তথ্যই জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাবার এমন পরিস্থিতি দেখে তিনি খুবই ব্যথিত এবং মর্মাহত। হান্টার বলেন, ক্যান্সার জো বাইডেনের শরীরে হাড় এবং অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছে। এই ক্যান্সারটি অনেক যন্ত্রণাদায়ক এবং এটি তার শরীরকে বিভিন্ন দিক থেকে দুর্বল আর অক্ষম করে ফেলছে। 83 বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। হোয়াইট হাউস ছাড়ার 4 মাসেরও কম সময়ের মধ্যে 2025 সালের মে মাসে জো বাইডেন নিজেই জানান তিনি ক্যান্সার আক্রান্ত। তবে তা সত্ত্বেও জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় হলে সে ব্যাপারে জো বাইডেন এখনও কথা বলেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার। ওদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর নিজের স্মৃতিকথা আমেরিকা প্রমিস মি এটা প্রকাশ করবেন জো বাইডেন। হরমুজ প্রণালীতে নতুন একটি জাহাজ চলাচলের রুটের বিষয়ে ইরান এবং ওমান চুক্তির খুব কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে হরমুজ আবারও খুলে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় সহ অন্যান্য শর্তের ওপর নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি। একই দিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন হরমুজ প্রণালীতে টোল নেয়ার কোনো পরিকল্পনা নেই, এমনটা তাকে আশ্বস্ত করেছে ইরানের নেতারা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে ইরান। তবে কেবল এই চুক্তি জলপথটি পুরোপুরি খুলে দেওয়ার জন্য যথেষ্ট নয় বলে জানিয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে ইরান ও ওমান একদম কাছাকাছি পৌঁছেছে। তবে এই প্রণালী আবারও খুলে দেওয়া নির্ভর করছে অন্যান্য শর্তের ওপর, যার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইরানের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টিও রয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয় কোনো পথ নেই বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া। তিনি বলেছেন, ইরান হরমুজে নতুন যে নিয়ন্ত্রণ আরোপ করেছে এটি অপরিবর্তনযোগ্য। তিনি সতর্কতা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই নিয়ন্ত্রণ নিয়ে কিছু করার চেষ্টা করে তাহলে বর্তমানে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি আরও বাড়বে। এদিকে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে, প্রণালীতে ইরানের সামরিক বাহিনী আবুধাবির আরও একটি জাহাজে হামলা চালিয়েছে। শনিবার আবুধাবি বলেছে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার সময় তাদের রাষ্ট্রীয় তেল কোম্পানির সঙ্গে যুক্ত একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, হরমুজ প্রণালীতে টোল নেয়ার কোনো পরিকল্পনা নেই বলে তাকে আশ্বস্ত করেছেন ইরানের নেতারা। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছে এবং দেশটির সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে। এখন আমরা দেখছি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো ভালো সম্পর্ক করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন করতে রাজি কিনা। আমরা শুধু আমাদের পক্ষ থেকে যতটা চাপ দেয়া যায় সেটা দিতে থাকবো এবং মধ্যপ্রাচ্য থেকে যতটা সম্ভব তেল ও গ্যাস বের করে আনবো, যাতে যুক্তরাষ্ট্রের মানুষ কম দামে পেট্রোল ও জ্বালানি ব্যবহার করতে পারে। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে তাতে ইরান বা অন্য কোনো দেশকে যৌথ হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি।
সৃষ্টি ঘটক, ৭১। ভারতের ওপর শুল্ক আরোপ করা হলে শুধু ভারত নয়, অর্থনৈতিক চাপে পড়বে খোদ যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন ভারতের বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের তালিকায় ভারতের নাম থেকে উদ্বেগ তৈরি হয়েছে ভারতের অর্থনীতিকে ঘিরে। রাশিয়া কিংবা ইরানের কাছ থেকে যারাই তেল কিনবে তাদের উপরে শুল্ক আরোপের একটি বিল পাশ করেছে মার্কিন সিনেট। আরাফাত ইসলামের রিপোর্টে বিস্তারিত। রাশিয়া কিংবা ইরান থেকে তেল কিনছে এমন দেশগুলোর উপর শুল্ক আরোপের নতুন নিষেধাজ্ঞা বিল পাশ করেছে মার্কিন সিনেট। তাই এ নিয়ে চিন্তার ভাঁজ ভারতের কপালে, কেননা দেশটি রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে। ফলে ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, দিল্লির ওপর বড় ধরনের শুল্ক আরোপ করলে এর প্রভাব শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পাল্টা চাপ তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও। তাদের আশঙ্কা, রুশ ও ইরানি তেলের উপর চাপ বাড়লে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে, তাতে বেড়ে যেতে পারে তেলের দাম। এতে যুক্তরাষ্ট্রের ভোক্তা থেকে শুরু করে শিল্প ও পরিবহন খাত সবখানেই ব্যয়ের চাপ বাড়ার ঝুঁকি রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কর্মসংস্থান ও মূল্যস্ফীতি নিয়ে আগে থেকেই চাপ রয়েছে। এর মধ্যে জ্বালানির দাম বেড়ে গেলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। সাবেক এক ভারতীয় কূটনীতিকের মতে, বিলটি এখনও চূড়ান্ত নয়। প্রতিনিধি পরিষদে এটি সংশোধিত হতে পারে, সেক্ষেত্রেও সিনেটে ফেরত যাবার সম্ভাবনা আছে। ফলে পুরো প্রক্রিয়ায় আরও সময় এবং দর কষাকষির সুযোগ থাকছে। বিলটি এখন মার্কিন প্রতিনিধি পরিষদের সিদ্ধান্তের অপেক্ষায়। শেষ পর্যন্ত এটি চূড়ান্ত হবে কিনা বা হলেও ভারতের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা হবে তা নির্ভর করছে ওয়াশিংটনের পরবর্তী আইন প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্তের উপর। আরাফাত ইসলাম, ৭১। গাজা উপত্যকায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, উদ্ধার হওয়া এসব মরদেহের বেশিরভাগই নারী এবং শিশুর। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, উপত্যকায় ভাঙা কংক্রিট সরানোর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি দীর্ঘস্থায়ী ঘাটতির কারণেই উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। উদ্ধার কার্যক্রমে তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবু দান বলেছেন, টানা ৪ দিন তল্লাশির পর গাজার পশ্চিমাঞ্চলের কারাম ভবনে উদ্ধার কাজ শেষ হয়েছে। তিনি বলেছেন, বিশেষায়িত চিকিৎসক এবং বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা এখন তল্লাশি অভিযান আবারও শুরু করার জন্য গাজা শহরের অন্য একটি নতুন জায়গায় যাবেন। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি হামলায় ধসে পড়া কংক্রিটের স্ল্যাবগুলো সরানোর মতন ভারী যন্ত্রপাতির অভাবে কর্মীরা কাজ করতে পারছেন না। তারা সাধারণ যন্ত্রপাতি এবং কায়িক শ্রমের উপর নির্ভর করছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পুরো অঞ্চল জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখন অন্তত ৮,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে বনাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং তাতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় দমকল বিভাগ বলছে, নিহতদের মধ্যে পাইলট এবং একই পরিবারের ৩ কলম্বিয়ান নারী রয়েছেন। শনিবার হেলিকপ্টারটি রিওর বিখ্যাত তিজুকা ন্যাশনাল পার্কের ওপর দিয়ে যাচ্ছিল। জানা যায়, পরিবারের সদস্যরা একজনের জন্মদিন উদযাপন করতে রিওতে গিয়েছিলেন। ৬ জন সদস্য ২ দলে ভাগ হয়ে হেলিকপ্টারে ওঠেন, কারণ হেলিকপ্টারটিতে একসঙ্গে ৩ জনের বেশি যাত্রী নেওয়ার কোনো সুযোগ ছিল না। যে মেয়েটির জন্মদিন ছিল, দুর্ঘটনায় তার দাদি, খালা এবং এক কাজী নিহত হয়েছেন। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর রিও ডি জেনেরিওর মেয়র শহরে হেলিকপ্টার পর্যটন ফ্লাইটের ওপর আরও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন। নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত তিনি এসব ফ্লাইট ১ বা ২ সপ্তাহের জন্য বন্ধ রাখার কথাও বলেছেন। ইতালি থেকে আসা সব ধরনের বিমান এবং নৌযানের ওপর সীমান্ত নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে স্পেন। ছিটমহল সেউতাকে কেন্দ্র করে ইতালির সঙ্গে তৈরি হওয়া যে বিরোধ, সেই বিরোধের জেরে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। স্পেন বলছে, শনিবার রাত থেকে শুরু হয়ে আগামী ৭ সেপ্টেম্বর অবধি এই সীমান্ত নিয়ন্ত্রণ কার্যকর অব্যাহত থাকবে। নতুন এই ব্যবস্থার আওতায় ইতালি থেকে স্পেনে প্রবেশকারী যাত্রীদের কঠোরভাবে যাচাই করা হবে। ইতালির নাগরিকদের পাশাপাশি অন্য দেশের যাত্রী এবং দর্শনার্থীদের পাসপোর্ট, জাতীয়তা এবং ভিসা সহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হবে। এর আগে গেল ৩০ জুলাই মরক্কো থেকে স্পেনের সেউতায় অভিবাসন প্রত্যাশীদের ঢল নামে। ৬০,০০০-এরও বেশি মানুষ সেখানে প্রবেশের চেষ্টা করে, যদিও পরে প্রায় সবাই আবার মরক্কোতে ফিরে যান। এতে স্পেন এবং ইতালির মধ্যে নতুন করে সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা তৈরি হয়। এরই জেরে স্পেন থেকে যাওয়া যাত্রীর ওপর নিয়ন্ত্রণ আরোপ করে ইতালি। জবাবে ইতালি থেকে যাওয়া যাত্রীদের ওপর একই ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিল স্পেন।
স্পেনের ম্যালোরকা দ্বীপে অতিরিক্ত পর্যটকের ভিড় এবং সংকটের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন স্থানীয়রা। তাদের দাবি, মাত্রাতিরিক্ত পর্যটনের নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয়দের দৈনন্দিন জীবনে। বিক্ষোভকারীরা বলছেন, অতিরিক্ত পর্যটকের চাপে আবাসন সংকট মাত্রা ছাড়িয়ে গেছে। অস্বাভাবিক হারে বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়। পর্যটকদের জন্য স্বল্প মেয়াদে বাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় স্থানীয়দের জন্য বাড়ি ভাড়া বেড়ে গেছে। অতিরিক্ত পর্যটকের চাপে দ্বীপের পানি, পরিবহন এবং অন্যান্য গণসেবা ব্যাহত হচ্ছে। অতিরিক্ত পর্যটনের ফলে স্থানীয় পরিবেশ এবং ভূপ্রকৃতি ধ্বংসের মুখেও পড়ছে। স্থানীয় ছোট ব্যবসাগুলো পর্যটক কেন্দ্রিক বাণিজ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটকদের ফ্লাইটের সংখ্যাও সীমিত করা, প্রবর্তনের সংখ্যা কমানোর দাবি জানিয়েছেন তারা। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের নতুন নতুন খবর এবং তার বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল ঠিক সকাল 9:30টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল। ঠাকুর একাত্তরের সাথে।